পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরাইশা মাহানুর, পর্ব সংখ্যা 16। আসবো দৃষ্টি আপু। ঈশিতার স্বর কানে যেতেই ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো দৃষ্টি। খাটে আতশোয়া অবস্থায় বসে আছে সে, চোখ নিবদ্ধ ছিল ফোনের আলোর দিকে। কি যেন গভীর অনুসন্ধান চলছিল তার চোখের পাতায়। ঈশিতার ডাকে বাস্তবে ফিরে এসে দ্রুত ফোনটা হাতে নাড়ালে ঠেলে রাখলো সে। ঈশো পাখি, আসো আসো, এই যে তোমার জন্য ফুলের বুকেট। ঈশিতা বুকেটটা বাড়িয়ে দিল। চমকে উঠল দৃষ্টি। তার দৃষ্টি স্থির হলো ঈশিতার হাতে ধরে সেই অপরিচিত অথচ চেনা বস্তুর দিকে। না, এ তো অপরিচিত নয়, এ যে সেই লাল বুকেট। মনে পড়ে গেল ইমনের পাঠানো ছবির কথা। নিখুঁত ভাবে মিলেছে একে একে সব, অথচ কি করে বুঝলো তারা এটাই তার পছন্দ? বিভ্রান্ত দৃষ্টি ডুবে যেতে চাইল প্রশ্নের গভীরে। ঠিক তখনই ঈশিতা বুকেটটা এনে রাখলো তার কোলের উপর। এখন আবার প্রশ্ন করো না কে পাঠিয়েছে। সাহেব ভাই ছাড়া আর কারো পক্ষে এমনটা ভাবাও যায়? বলেই এক চিলতে দুষ্ট হাসি নিয়ে দৃষ্টির পাশে বসে পড়ল ঈশিতা। তার চোখে মুখে চিরচেনা উচ্ছ্বাসের ঝলক। এমন একটা লাভার বয়কে তুমি কি করে এভাবে অ্যাভয়েড করো আপু? আমার জন্য যদি কেউ এমন করতো, আমি তো আনন্দে পাগল হয়ে যেতাম। ঈশিতার কথায় দৃষ্টির ভাবনা শুধু ছিঁড়ে গেল। গাঢ় চিন্তার পাতায় ভাঁজ বন্ধ করে এবার তাকালো মেয়েটার দিকে। অনেকদিন পর দেখা, তবুও চেনা অভিব্যক্তির কোনো ব্যত্যয় নেই। এবার অনেকটা দিন ছুটি কেটেছে ওদের, তবে আসার পর এখনই দেখা হয়েছে। আসার খবর পেয়েছিল আগেই, শুধু শরীরের ক্লান্তি আর জড়তা মিলে বাইরে বের হওয়া হয়নি আর। দৃষ্টিকে নীরব থাকতে দেখে আবারও বলে উঠল, আহ, যদি আমার ভাগ্যটাও তোমার মতো হতো আপু। বলতে না বলতেই দৃষ্টি ঝাঁপিয়ে পড়ল। এক ঝটকায় ঈশিতার মুখ চেপে ধরল নিজের হাতের তালুতে। চোখে ফুটে উঠল অব্যক্ত এক কান্নার দীপ্তি। সেই ডাগর আঁখি পল্লবের গভীরে ছিল হাহাকার, এক নীরব চিৎকার। মাথা নেড়ে বারবার নাসূচক ইঙ্গিত দিল সে। তারপর ধীরে ধীরে হাতটা সরিয়ে আনলো। অশ্রুত অভিশাপ থামিয়ে দেওয়ার প্রণান্ত চেষ্টায় নিমগ্ন সে। ঈশিতার চুলের উড়ে যাওয়া গোছাগুলো কানের পেছনে আলতো করে গুজে দিল। তারপর দু হাতে তুলে নিল ঈশিতার নিষ্পাপ গাল জোড়া। তার চোখে চোখ রেখে বলে উঠল, এমন কথা আর কখনো মুখে এনো না ইস্যু। আমার মতো ভাগ্য এ পৃথিবীর কারো না হোক। আল্লাহ সে সকল মানুষদের মৃত্যু দেখ, তবু আমার মতো ভাগ্য না দেখ। তুমি তুমি খুব ভাগ্যবতী ইস্যু। আমি জানি তোমার কপালে শান্তির অর্ঘ্য রেখেছেন আল্লাহ। একদিন সব আসবে, সবটাই ইনশাল্লাহ। ঈশিতা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো দৃষ্টির বুকে। দুই বাহু জড়িয়ে ধরে মুখটা গুজে ফেললো তার বুকের মধ্যে। কেন তুমি তোমার ভাগ্যকে এত ভয় পাও আপু? তুমি দেখতে ঠিক একেবারে রূপকথার পরী, আর সাহেব ভাইয়ের মতো এমন একজন স্বামী পেয়ে গেছো যে তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। তাহলে ভয় কিসের এত? দৃষ্টির চোখে ক্লান্ত এক কোমলতা ছড়িয়ে পড়ল। এসে তার মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল, সবকিছু জানতে নেই ইস্যু পাখি, কিছু কিছু কথা সময়ের জন্য তোলা থাক। তুমি আর একটু বড় হও, তখন না হয় জেনো। আর কত বড় হব আপু? আমার তো এখন 18 পেরিয়ে গেছে, তাও তোমার চোখে আমি বাচ্চাই রয়ে গেলাম। অথচ তুমি নিজেই সবে 21। কিন্তু তোমার কথাবার্তা শুনলে মনে হয় শতবর্ষী কোনো দাদি নানির কথা বলছে। গাল ফুলিয়ে কথাটা বলে মুখ ঘুরিয়ে বসে রইল ঈশিতা। দৃষ্টির ঠোঁটে অল্প একটু হাসির রেখা টলমল করে উঠল। ঈশিতা অভিমানী মুখ ঘুরিয়ে সরে যেতেই দৃষ্টি এগিয়ে গিয়ে ফুলের বুকেট থেকে বেছে নিল দুটি গোলাপ। কোমল যত্নে ভালোবাসার অনিবার্য স্পর্শে সেগুলো গুজে দিল ঈশিতার কানে। ভারী মিষ্টি লাগছে তোমাকে ইস্যু। ঈশিতা একটুও সময় নষ্ট না করে ব্যাকুল হাতে আরেকটি গোলাপ তুলে নিল। তারপর সেটি গুজে দিল দৃষ্টির কানে। মুচকি হেসে বলল, তোমার থেকে কম। দুজনেই ফিক করে হেসে দিল। উজান ভাইয়ের সঙ্গে তোমার দেখা হয়েছে আপু? হ্যাঁ হয়েছে। তোমার বিয়ের ব্যাপারে জানে? আমি কিছু বলিনি, জানে কিনা ঠিক বুঝতে পারছি না। ঈশিতা মুহূর্ত খানিক চুপ করে থাকলো, ভেতরের কোনো অদৃশ্য হিসাব নিকাশ করছে। তারপর হঠাৎই দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, তুমি থাকো, আমি পরে আসছি। আর হ্যাঁ, ফুলের সঙ্গে একটা চিঠিও এসেছে, পড়ে লজ্জায় লাল নীল হয়ে যেও। আমি বরং এখন যাই। বলেই খিলখিলিয়ে হাসতে হাসতে দরজা পেরিয়ে মিলিয়ে গেল ঈশিতা। তার চলে যাওয়া মাত্রই দৃষ্টি হাত বাড়িয়ে তুলে নিল চিঠিটা। নীল খামে মোড়া, ভাষা বহন করে আনা কাগজ খণ্ড। আঙুলের ডগায় তার কাঁপুনি স্পষ্ট, তবুও খামটা খুলে ফেলল।
ভেতরে গুটানো কাগজের ভাঁজ খুলে ধীরে ধীরে চোখ রাখলো তার উপর। বিষচন্দ্রিমা, সে যে মোমের আলোয় আপনার অপ্সরাতুল্য চেহারা দেখেছি, এরপর একদিনও আমার সৌভাগ্য হয়নি সেই বদনখানি দেখার। সেই রাত আমাকে কতটা জ্বালিয়েছে জানেন? ঘুম নয়, নিদ্রাহীন ছটফটে প্রহরগুলো কেটেছে শুধু আপনার মুখ ভেবে। মোমের ম্রিয়মান আলোয় আপনার অবয়ব আমাকে নিঃস্ব করেছে। সেই দৃপ্তি, সেই রূপ আমার ভেতরে বিষ ঢেলে দিয়েছে। এই যে আপনার চোখের সামনে রাখা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই টুকটুকে ফুলগুলো আমার চোখে ফ্যাকাশি হয়ে গেছে, কারণ আমার কাছে আসল ফুল তো আপনি। আপনার রাঙা গাল নবস্ফুটিত গোলাপের কোড়ের চেয়েও বেশি স্নিগ্ধ আর কোমল। একবার, শুধু একবার দেখা দিন, আমি যে তৃষ্ণার্থ। আপনার দর্শনে হয়তো কিছুটা শান্ত হবে আমার উন্মত্ত অন্তর। আপনি কি জানেন, রূপ তৃষ্ণা সবচেয়ে বিষাক্ত উপবাস। একটুখানি দেখা দিয়েই যদি সেই বিষ ভাঙাতে পারেন, তবে প্রাণ আপনার পায়েই সঁপে দেব। একটুখানি দেখা দিন, শান্তি দিন আমার তৃষ্ণার্ত অন্তরটাকে। ইতি আপনার বিষ পিপাসু। চিঠির প্রতিটি শব্দ দৃষ্টির গাল দুটোয় আগুন ধরিয়ে দিল। লজ্জা, আবেশ আর এক অজানা উত্তাপে টকটকে লাল হয়ে উঠল তার মুখ, অথচ চোখ নামালো না কাগজ থেকে। আনমনা হয়ে একবার দুবার নয়, নিরবধি পড়তে লাগলো সেই চিঠি। এই লোকটাকে খুব একটা খারাপ লাগে না দৃষ্টির, বরং ভালোই লাগে। তবে সে স্বীকার করতে চায় না কিছুই, নিজের কাছে না, অন্যের কাছেও না। আর ভালো লাগাটা কি সত্যি শুধুই ভালো লাগা, নাকি লুকোনো কোনো ভালোবাসা, সেটাও জানে না সে। তবে দৃষ্টির মন জানে, এই সুখ তার জন্য নয়। এই একটা মানুষকে সে কখনো কষ্ট দিতে চায় না। দৃষ্টির মনে হয় এই মানুষটার কাছে গেলেই মানুষটা কষ্টে থাকবে, আর তাই সে সবসময় দূরে থাকার চেষ্টা করে। দৃষ্টি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাতে ধরা চিঠিটা নিয়ে গেল পুরনো একটা বক্সের কাছে। বক্সটা প্রায় উপচে পড়ছে চিঠির ভারে, স্মৃতির ভারে, ভালোবাসার ভারে। 5 বছরের অগণন চিঠি, প্রতিটিতে সাইফের উন্মাদ ভালোবাসার ছাপ। বেহিসেবি, বেপরোয়া এক ভালোবাসা। চোখ নামালো বক্সের গায়ে, তারপর চুপচাপ সেই চিঠিটা রেখে দিল ভিতরে। এরপর ফুলগুলোর দিকে তাকালো, দৃষ্টিতে অদ্ভুত এক কোমলতা, অভিমান মেশানো মায়া। ফুলগুলো হাতে তুলে আনলো, এক একটা পাপড়ির দিকে গভীরভাবে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর বুকের কাছে টেনে এনে নাকের কাছে ধরলো। এক দীর্ঘ গভীর নিঃশ্বাসে সাইফের সমস্ত উন্মাদ ভালোবাসা শুষে নিতে চাইল নিজের ভেতর। সে জানে, এই মানুষটার ভালোবাসা কোনো মানদণ্ডে ধরা দেয় না, এটা কোনো ওজনের পাল্লায় মাপা যায় না। এই ভালোবাসা উন্মাদ যন্ত্রণার মতো গভীর, শান্তির মতো আশ্রয় দেয়। এতটা ভালোবাসা মানুষ কেমন করে দেয়, দৃষ্টি আজও বোঝে না। শুধু বোঝে সে মানুষটার কাছে থেকে নিজেকে দূরে রেখেও মুক্ত নয়, ছিলও না কোনোদিন। আকাশের অতলে চোখ ডুবিয়ে দাঁড়িয়ে আছে উজান অপলক, অনর্গল নীরবতায়। মনে হচ্ছে জগতের রথচক্র হঠাৎ থমকে গেছে কেবল তার বুকের ভেতরকার ব্যবস্থাকে উল্টে দিতে। সবকিছুই এলোমেলো, অজানা ঘূর্ণিপাকে আটকে নিজেকেই আর চিনতে পারছে না সে। হঠাৎ তার ভিতরে এক অদ্ভুত টান প্রবলভাবে টানছে তাকে 5 বছর আগের অনুতপ্ত দিনের দিকে। ইচ্ছে হচ্ছে সবটা মুছে দিয়ে গ্লানির রেখাগুলো ছিঁড়ে ফেলে আবার নতুন করে আঁকতে জীবন চিত্র, আবার ফিরে যেতে সেই 5 বছর আগের সময়টায়। কিন্তু সময় তো অনড়, সে তো আর ফেরে না। সেদিন উজান সত্যি উন্মত্ত হয়ে উঠেছিল। হৃদয়ের রণক্ষেত্রে আবেগ আর অভিমানের দ্বন্দ্বে সে নিজেই হয়ে উঠেছিল তার সর্বনাশের নায়ক। তবে আজকের অনুশোচনায় কেন্দ্রে শুধু তার ভুল কিংবা দক্ষ নয়, সবচেয়ে বেশি যে ক্ষতটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, তাহলে দৃষ্টির পাশে থাকতে না পারা। মৃদু ভালো লাগা একদিন মোহে পরিণত হয়েছিল। আজকের দৃষ্টি স্বয়ং জ্যোৎস্নার প্রতিমা, এতটা অপরূপ, এতটা অপার্থিব। এই সুন্দরে যে পুরুষ মোহিত হবে না, স্বাভাবিকভাবেই সে পুরুষের পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে। সৌন্দর্যের শীর্ষ চূড়ায় দাঁড়িয়ে দৃষ্টি এক জীবন্ত প্রতিমা, যার দিকে তাকিয়ে পুরুষ মাত্রই হার মারে। মোহাচ্ছন্ন না হয়ে উপায় নেই। উজান জানে এই মুগ্ধতা স্বাভাবিক, কিন্তু এই মুগ্ধতার আড়ালেই কি সে নিজের অপরাধ ঢাকতে চাইছে, নাকি রূপের গভীরতায় ডুবে গিয়ে আজ তার অনুতাপ জেগে উঠেছে? সবকিছুর গোড়াটোপে হৃদয়ের ব্যাখ্যা আজ অস্পষ্ট, নিজেকেই আর বোঝা যাচ্ছে না তার। উজান ভাই, এই নাও তোমার কফি।
ভাবনার অন্তঃস্থলে নিমগ্ন উজান চমকে উঠল। ঈশিতা এগিয়ে দিল ধোয়া ওঠা মগটা, তারপর এসে দাঁড়ালো তার পাশে। ছাদ খোলা বারান্দায় নিস্তব্ধ বিকেল। উজান চোখ সরালো আকাশ থেকে, এক ঝলক চেয়ে দেখলো ঈশিতার মুখ, ভদ্রতাজনিত এক ম্লান হাসি। কফির মগটা হাত বদল হলো। মন খারাপ নাকি উজান ভাই? আসার পর থেকে দেখছি কেমন গম্ভীর হয়ে আছো। না, তেমন কিছু না। তোর পড়াশোনা কেমন চলছে? চলছে তো ভালোই। মৃদু এক চুমুক দিল কফিতে ঈশিতা। হাওয়ার মাঝে কফির সুবাস মিলিয়ে গেল পাকা জামরুল পাতার ঘ্রাণে। আচ্ছা উজান ভাই, এতদিন কোথায় ছিলে? সেদিন তো বাড়ি থেকে চলে গিয়েছিলে, তারপর? ইন্ডিয়া গিয়েছিলাম। তার মানে এতদিন ওখানেই ছিলে? না। তাহলে? একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল উজান। কফির তলদেশে তাকিয়ে থেকে সময়কে ছেঁকে তুলল চোখে। তারপর দূরের দিকে চেয়ে বলল, 2.5 মাস ছিলাম ইন্ডিয়াতে। তারপর সেখান থেকে পাড়ি জমিয়েছিলাম জার্মানিতে। মাস্টার্স শেষ করে কাজ ধরলাম। ব্লু কার্ড হাতে পেয়ে দেশে ফিরে এসেছি। আমাদের একটু মিস করনি। কিভাবে পারলে বলো তো? প্রশ্নটা হৃদয়ে তীর হয়ে বিদ্ধ। উজান স্থির হয়ে গেল। এক মুহূর্তের জন্য হলেও ভেতরে কিছুটা কেঁপে উঠল, কিন্তু মুখে আসলো না কোনো স্বীকারোক্তি। সত্যিটা কুড়ুতে গেলে বেরিয়ে আসবে। সে আসলে কেবল একজনকেই মিস করেছিল, অরুণা। বাকিরা কোথায় ফিকে হয়ে গিয়েছিল তার ক্যারিয়ারের ক্যালকুলেশন ভরা অঙ্কে। জব, পড়াশোনা, মান অভিমান, এসবের মাঝে সে কাউকে মিস করার সময়ই পায়নি। করনি জানি, তবে আমরা কিন্তু করেছি। স্নিগ্ধ অভিমানে দূরে সরে গিয়ে দাঁড়ালো ঈশিতা। উজানের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। তাই বুঝি? কতটা মিস করেছিস শুনি? তুমি যাওয়ার পর এই বাড়ি নিঃস্ব হয়ে গেছিল, বুঝলে? প্রতিটা কোণায় তোমার অভাব অনুভব করতাম, অথচ তুমি একটিবারও খোঁজ নিলে না। একটা কল, একটা বার্তা পর্যন্ত না। কেমন করে পারলে বলো? তোমার সাথে কোনো কথাই নেই। বলে ফেলেই রাগে নাকের পাটা লাল হয়ে উঠল ঈশিতার। ভ্রুকুচকে উল্টো দিকে পা বাড়াতেই আচমকা তার কবজি চেপে ধরলো উজান। সাবলীল টানে এনে আবার নিজের পাশে দাঁড় করালো। ভাবা যায় এত রাগ? ছোট্ট ইস্যুটা এত বড় হয়ে গেল কবে? বলতে বলতেই আদরে ঈশিতার নাক টেনে দিল উজান। তাতে রাগটুকে ভেসে গেল সজীব এক হাসির ঢেউয়ে। ফিক করে হেসে উঠল ঈশিতা। রাত নিস্তব্ধতায় আচ্ছন্ন। ঘড়ির কাঁটা নিস্তরঙ্গ নৈশব্দে কেবল টিকটক করে সময়ের অস্তিত্ব জানান দিচ্ছে। রাত 12:45। সদ্য বই বন্ধ করে রেখেছে দৃষ্টি। পর্দার আড়াল থেকে চাঁদের আলো তার পড়ার টেবিলে অপার্থিব ছায়া ফেলে রেখেছে। পরীক্ষার প্রাক্কালে চাপটাও একটু বাড়িয়ে বসেছে কাঁধে। ক্লান্ত চোখে ফ্রেশ হয়ে নিয়ে নিজেকে প্রস্তুত করে গভীর রাতে অমলিন ঘুমের জন্য। ঠিক তখনই দরজায় বেজে উঠল চাপা শব্দ। চোখ দুটো কুঁচকে উঠল দৃষ্টির। এই সময় আবার কে? ধীর পায়ে এগিয়ে এলো সে দরজার দিকে। আবার ঠক ঠক। ভেতরে একরাশ কৌতূহল আর হালকা উদ্বেগের ঢেউ। কে? স্বরে হালকা আতঙ্কের ছোঁয়া, কিন্তু অপর প্রান্ত শূন্য। মুহূর্তের জন্য স্থির হয়ে গেল দৃষ্টি। তারপর আবারও একবার কড়া নাড়ার শব্দ। এবার আর নিজেকে থামাতে পারল না। চৌকাঠে সরাসরি হাত বাড়িয়ে খুলে দিল দরজার ছিটকিনি। তখনই এক ঝাঁক অন্ধকার হুড়মুড়িয়ে ঢুকে পড়ল তার ঘরের ভেতর। দৃষ্টি কিছু বোঝার আগে এক লম্বা তীব্র আকৃতি দরজা বন্ধ করে দিল। পেছন থেকে চট করে ছিটকিনি তুলে দিল ভিতর থেকে। হাত দুটো নিমিষেই পেছনে মুড়ে ধরা হলো। মুখ চেপে ধরা হলো শক্ত করে। দৃষ্টি পুরো হিম হয়ে গেল। এক হাতে চেপে ধরা মুখ, অন্য হাতে পেছনটা বাঁধা। শরীরটা ঠেলে ধরা হলো দেয়ালে। চোখ দুটো বিস্ফোরিত, শ্বাস প্রশ্বাস অবরুদ্ধ। আতঙ্কের গন্ধে জ্যামিতিক বিস্ফোরণ তার শরীরে। তবুও কোনোভাবে চোখ সরিয়ে চাইল মুখের দিকে। আর তখনই হৃদয়টা থমকে গেল এক ঝটকায়। সাইফ! দৃষ্টির ডাগর চোখের গভীরতা স্থির হয়ে গেছে সাইফ। সেই দৃষ্টির চাহনিতে ডুবে সে ডুবে যাচ্ছে কোনো অতল নীল সমুদ্রে, যেখানে ওঠার চেয়ে তলিয়ে যাওয়াটাই স্বস্তিকর। আনমনে সাইফের হাতের বাঁধন আগলা হয়ে এলো। সেই ফাঁকে চওড়া এক কামড় বসিয়ে দিল দৃষ্টি তার হাতে। ব্যথায় কুকড়ে উঠে পিছিয়ে গেল সাইফ। যন্ত্রণায় মুখটা বিকৃত করে উঠল সে। দৃষ্টি ইতোমধ্যে নিজের শরীরের এলোমেলো কাপড় গুছিয়ে নিচ্ছে। চোখে তীব্র ক্রোধের ঝলক। সেই চোখে চোখ পড়তেই গলা শুকিয়ে এলো সাইফের। গলাটায় এক চুমুক শুষ্ক ঢোক। তারপর হোঁচট খাওয়া কণ্ঠে অসহায় স্বরে বলেই ফেলল, এভাবে তাকাবেন না দৃষ্টি।
আমি ভয় পাই, একটু রহম করুন। দৃষ্টি থেমে থাকেনি, দিক থেকে খানিক এগিয়ে এসে বজ্র ভঙ্গিমায় দাঁড়ালো। এখানে করছেনটা কি আপনি? এত রাতে চোরের মতো মেয়ে মানুষের ঘরে ঢুকে পড়েছেন। ডাকবো সবাইকে? সাইফের মুখের রেখায় কুটিল এক দৃঢ়তা ফুটে উঠল এবার। সে উঠে দাঁড়িয়ে জবাব ছুড়ে দিল ধাতব গলায়। আপনি আমার বউ, ভুলে যাচ্ছেন নাকি? নিজের বউয়ের কাছে আসবো তাতে কার কি? কি কি করবে শুনি? দৃষ্টি চোখ কুচকে বলে উঠল, কেন এসেছেন শুনি? গলার চাদরটা হালকা উছিয়ে একরাশ আবেগে সাইফ মৃদু স্বরে বলল, আমার বউকে দেখতে।